বিবেক কাজ করে নাই, মানে এটাতে বিয়ে শাদী হতো, মানে ভিডিও বলতে এটা হতো। তারপর অনেকগুলো প্রযুক্তিতে আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছি, আমি এটিএন বাংলাতে কাজ করেছি, আমি চ্যানেল ওয়ানে কাজ করেছি, আমি শেষ মোহনা টিভিতে কাজ করেছি। মোহনা টিভির আমি প্রোগ্রাম দেখেছি, সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার ছিলাম, সেখান থেকে একসময় প্রোগ্রামের দায়িত্বে গিয়েছি এবং এটা করতেও 25 টাকা লাগতো সেই সময়। এটা সেই সময়ের ক্যামেরা? হ্যাঁ, সেই সময়ের ক্যামেরা, এটা লেন্স আছে। কারণ সবার পক্ষে এই ক্যাসেট কেনা সম্ভব ছিল না, কারণ একটা 3000 টাকাতে ক্যাসেট কিনে রেকর্ডিং করা সো টাফ। টাকায় কিনতাম আর রঙিন ফিল্ম কিনতাম 90 থেকে 110 টাকা। কিন্তু আমরা সুন্দরবনে দেখেছি গ্রিন ক্রাব, রেড ক্রাব, স্টোন ক্রাব, হাইমো, হামলো, শিলা কাঁকড়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি ইফতেখার আনন্দ ডকুমেন্টারি এবং জয় টিভি 24 প্রেজেন্টস প্রচার মাধ্যমের সেকালে কালে। আপনাদের সাথে রয়েছি আমি ইফতেখার আনন্দ। আমার সাথে এই সমগ্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতা এবং গবেষক আমিরুল ইসলাম। দর্শক মণ্ডলী, কথা বলছি বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতা এবং গবেষক আমিরুল ইসলামের সাথে। ভাইয়া কেমন আছেন? অদ্ভুত ভালো, সাথে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি যে তিনি আপনার আমার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর আমি সবসময় অদ্ভুত ভালো থাকি। জি অবশ্যই, আপনার এবং আপনার দেখা পেয়ে আসলে আমরাও অসম্ভব রকম সুন্দর এবং অদ্ভুত ভালো লাগা কাজ করছে। তো আমরা প্রথমে শুরু করতে চাই আপনার ছোটবেলা দিয়ে, অর্থাৎ কীভাবে বেড়ে ওঠা এবং আপনার শিক্ষা জীবন কর্মজীবনের মাধ্যমে কীভাবেই চিত্রগ্রহণের জগতে প্রবেশ, যদি আমাদের সাথে বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার বেড়ে ওঠা ফকিরহাটের হোসলা গ্রাম, এখানে আমার জন্ম এবং এখানে থেকে কাদামাটি মেখে মাছ ধরে এখানে প্রাথমিক বিদ্যালয়, হোসলা প্রাথমিক বিদ্যালয়ে আমার শৈশব কেটেছে এবং ওখানে মাত্র ক্লাস 2 পর্যন্ত আমি পড়েছি। গ্রাম আমার খুব ভালো লাগতো, বিশেষ করে ফকিরহাট আমার কাছে অদ্ভুত ভালো লাগে সব সময়, কারণ এখানের কাদামাটি প্রকৃতি আমাকে খুব টানে। তারপরে বাবার চাকুরি সূত্রে আমি খুলনাতে পড়াশুনো করেছি এবং খুলনা রূপসা স্কুলে 3তে ভর্তি হলাম। পরবর্তীতে এই স্কুল থেকেই আমার প্রাথমিক পাঠ শেষ করে ওই স্কুলেই হাই স্কুল রয়েছে, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওখান থেকে আমার এসএসসি, তারপরে খুলনা সুন্দরবন কলেজ, তারপরে আমার সুযোগ হয়েছে ফটোগ্রাফিতে খুলনা ইউনিভার্সিটির ইউআরপি ডিসিপ্লিনের একটা কোর্স করা, এরপরে এটিএন বাংলাতে চলে যাওয়া আর কি। কিন্তু আপনি যে জায়গাটার কথা বলছেন ওটা অনেক পরের ব্যাপার। আমার এসএসসির পরপরই আমার খুব ইচ্ছা জাগে যে আমি ফটোগ্রাফি করব। আমি খুলনাতে তখন আমাদের নুরুল হক লাবলু ভাই, তানভীর মোকাম্মেল, এদেরকে আমরা পেয়ে যাই আর আমি সংগঠন করা শুরু করি খুলনা উবিচি। এবং ওই আপনার ক্লাস 9 থেকেই আমি নাদের চৌধুরীর সান্নিধ্যে আসি, অভিনেতা নাদের চৌধুরী, মামুনুর রশিদের সান্নিধ্যে আসি এবং নাটকের বিভিন্ন কর্মশালা করি। এবং তখন নাটক, ফিল্ম, ফটোগ্রাফি সব ভিতরে কাজ করে। এবং আমাদের ফটোগ্রাফির স্যার ছিল সমাজ সিরাজুল ইসলাম, স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তা উনি একটা কথা বলতেন যে তুমি সুন্দর একটা মানুষ, তোমার সুন্দর চেহারা, বাট তুমি নিজেকে প্রেজেন্টেশন করতে পারো না, তোমার কোনো মূল্য নাই। তা আমার কাছে মনে হতো হ্যাঁ, নিজেকে প্রেজেন্টেশন করার জন্য কি কি করা যেতে পারে। তা সেই সময়ে হঠাৎ করেই, আমি যে সময়ের কথা বলছি এটা হচ্ছে 2000 সালের কথা, ওই সময় আমাদের খুলনাতে বায়োডাইভার্সিটি প্রজেক্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা প্রজেক্ট আসলো, যেটা আপনারা করম জলে আমাদের সবাই যায় সুন্দরবনের, ওই করম জলটা রেডি হওয়া, তৈরি হওয়ার প্রক্রিয়ার একটা কাজ। এবং এই প্রজেক্টের, বায়োডাইভার্সিটি প্রজেক্টের কনসালটেন্ট মওদুদুর রহমান স্যারের সাথে আমার পরিচয় ঘটে। উনি এই প্রজেক্টের কনসালটেন্ট ছিলেন। উনি একটা বিজ্ঞপ্তি দিলেন যে সুন্দরবনের উপরে ফটোগ্রাফি প্রতিযোগিতা, কম্পিটিশন। আমার তখন ক্যামেরা নাই, কিছুই নাই, কিন্তু মনে খুব ইচ্ছা আছে ছবি তুলতে হবে এবং আমার বিশ্বাস যে আমি ছবি তুললে এটা ভালো কিছু হবে। তখন বাবার কাছে প্রতিদিন বায়না করি যে আমাকে ক্যামেরা কিনে দিতে হবে, আমাকে ক্যামেরা কিনে দিতে হবে। এক পর্যায়ে বাবা আমাকে একটা ক্যামেরা কিনে দিল এবং সেই সময় সেটা 1400 টাকা মূল্য ছিল। এবং এটা একটা খেলনা ক্যামেরার মতো মনে হয় এখন। এবং এখানে ফিল্ম দিয়ে, আপনারা এই সময় যারা আছেন আপনারা হয়তো এই প্রযুক্তিটা দেখেন নাই,
এবং এখানে ফিল্ম দেওয়া হতো, সাদা কালো ফিল্ম আমরা তখন 25 টাকায় কিনতাম, আর রঙিন ফিল্ম কিনতাম 90 থেকে 110 টাকা। ফুজি কালার ল্যাম্প আপনারা শুনছেন হয়তো, ফুজিরই ছিল অনেকগুলো প্রযুক্তি। মানে এই ছবি আমি সাদা কালো ফিল্ম ঢুকায় আমার বাবার সাথে করম জলে চলে গেলাম, সুন্দরবনে গেলাম ছবি তোলার জন্য, যেহেতু ওই কম্পিটিশনে আমাকে অংশগ্রহণ করতে হবে। আমার মানে দুর্ভাগ্য হচ্ছে যে কম্পিটিশনের যেদিন মানে শেষ সময় ছবি জমা দেওয়ার, আমার ছবি প্রিন্ট হয়ে রেডি হতে সেই সময় পার হয়ে গেল। মানে আমার ছবি আমার হাতে আসতে একদিন পরে আসলো। আজকের মতো না যে আপনারা মোবাইলে তুললেন আর দেখলেন আর ল্যাবে দিলেন হয়ে গেল, বা প্রিন্টারে দিলেন বেরিয়ে গেল, না এরকম। তখন আসলে কিভাবে এটা বের করা হতো? আমার ছবি তোলার পরে আমরা হচ্ছে, আমার কাছে ওই সময় ইয়েটা নাই, আমরা এইরকম একটা গোল চাক্কার মতো একটা ফিল্ম, সেই ফিল্মটা এই যেটা এখানে বসানো হতো, এবং এই ফিল্মটা তোলার পরে এটা যখন তোলা হতো এটা এক সাইডে চলে যেত, আর যখন তোলা হতো এখানে শুরু করা হতো, রিলটা ঘুরতে ঘুরতে শেষ হতো, এক সাইডে চলে আসতো, এবং 36টা ছবি হতো। এটা হওয়ার পরে এটা হচ্ছে ল্যাবে দিতে হতো, এবং ল্যাবে দিলে তারা এটাকে কি বলে ডেভেলপ করতো। ডেভেলপ করার পরে তার এরকম একটা ফিল্ম, এটা অভিসারের থেকে করা এরকম একটা ফিল্ম, এবং এটা করতেও 25 টাকা লাগতো সেই সময় ডেভেলপ। এবং এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো তোলা হয়েছে নেগেটিভ আর কি যেটাকে বলে, এবং এই ছবি দেখে দেখে আমরা প্রিন্ট করতাম। তা আমার এই ছবি প্রিন্ট করে সব কিছু ডেভেলপ করে আবার ডেভেলপারের কাছে, মানে আপনি গেলেই যে আপনার ডেভেলপ হয়ে যাবে তা না, অন্তত 4-5টা ফিল্ম জমা হইতে হবে, তারপর ডেভেলপ হবে। এবং সেইটা ডেভেলপ হওয়ার পরে তারপর হচ্ছে এটা তারা প্রিন্টে যাবে, এবং পার ছবি সেই সময় 5 টাকা করে আমাদের কাছে নিত, 5 টাকা না 10 টাকা আমার ঠিক মনে নেই। এবং আমি ছবি রেডি করে ওই ওনাদের অফিস ছিল তখন বয়রাতে বায়োডাইভার্সিটি প্রজেক্টের যে অফিস, ওখানে আমি যেদিন পৌঁছাই সেদিন আমার মানে টাইম চলে গেছে। তা আমার তো খুবই কষ্ট লাগতেছে, তখন একদম ইয়ং একটা মানুষ, মানে সবে ইন্টারমিডিয়েট শেষ করা একটা ছেলে। আমি গেটে যেয়ে যখন বলছি, তা ওই পিয়ন যে স্যারকে বলছে, মওদুদ স্যারকে, যে স্যার এরকম একটা ছেলে আসছে, উনি তো ছবি নিয়ে আসছে। তো স্যার বলছে ওটা টাইম চলে গেছে, ওকে বলো আমরা ছবি নেবো না। আমি খুব মন খারাপ হয়ে গেটে থেকে ধীরে ধীরে ফিরতেছি। কিছু সময় পরে পিয়ন আমাকে ডাক দিয়ে বলছে স্যার আপনার ছবিগুলো একটু চাইছে। তা আমার ছবিগুলো দিয়ে দিলাম ওনাকে। স্যারের কাছ থেকে ছবি নিয়ে ফিরে এসে সে আমাকে বলছে যে আপনাকে স্যার উপরে যেতে বলছে। আমি খুব ভয়ে ভয়ে, অনেক সুন্দর গুছানো একটা অফিস, অনেক বড় অফিস, গেলাম। অনেক বিদেশিও আসছে সেখানে, কারণ ওই প্রজেক্টে ফরেনাররা আসছে কাজ করার জন্য। আসার পরে যাওয়ার পরে তারা আমাকে ছবিগুলো দেখে উনি বললো যে এইটা তো আর তুমি অংশগ্রহণ করতে পারছো না, তবে তোমার জন্য একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে তুমি আমার সাথে কাজ করতে পারো। আমি বললাম কী কাজ স্যার? বললো এই ছবিগুলো তোমাকে কত টাকা দিতে হবে, এই ছবিগুলো আমি নেব, প্লাস হচ্ছে তুমি আমার সাথে প্রতিদিন আমি যেসব স্পটে যাব ছবি তুলবো, তোমাকে পার ছবিতে 50 টাকা দেওয়া হবে। এই আমার ফটোগ্রাফিতে প্রফেশনালি একটা জীবন শুরু আছে। যাই হোক, আমার কত সালে ঘটনা বা কত বছর? 2000 সালের কথা। তখন আপনি কত বছর বয়স আপনার? আমার তখন 17-18। আচ্ছা আচ্ছা, 17 ইন্টারমিডিয়েট শেষ করেছি। তা স্যার এর কথা শুনে আমি মোটামুটি খুব ভালো লাগলো, মনে মনে খুব আনন্দ পেলাম, এবং আমার ওই ছবিগুলো তাৎক্ষণিক 200 না 250 টাকাতে কিনে নিল স্যার, সেটাও আর একটা আনন্দ। এবং কিছুক্ষণের মধ্যেই বললো আমি লাঞ্চে যাবো, আমার বাসায় যাবো, এবং স্যারের বাসায় আমাকে নিয়েছে। এবং তার বাসায় তার ছোট ভাই ছিল, সে আবার আমাদের সেম এজ। ছোট ভাই হচ্ছে, তার বাসায় যে একটা অর্গানাইজেশন আছে সেটা আমি জানতাম না, CCEC, সেন্টার ফর কোস্টাল এনভায়রনমেন্টাল কনজারভেশন, মানে এটা তার ব্যক্তিগত একটা অর্গানাইজেশন। ওইটা তার ছোট ভাই বা তার আরও কিছু স্টাফ নিয়ে তারা চালায়। আমার সাথে তার ছোট ভাই মিট করালো এবং বললো যে ও ছবি তুলবে, প্রতিদিন তুমি এর কাছে জমা দিবা, এবং এইভাবে। এবং স্যারের সাথে দুপুরে লাঞ্চ করলাম। এই হচ্ছে আমার ফটোগ্রাফিতে প্রফেশনালি একটা জীবন শুরু হলো। এবং পরের দিন থেকে আমি স্যারের সাথে বেরোই। খুব দামি গাড়ি, সেই সময় এত দামি গাড়ি খুলনা শহরে অনেকেই ব্যবহার করতো না, মানে বায়োডাইভার্সিটি প্রজেক্টের কনসালটেন্টের গাড়ি। এই গাড়িতে আমরা ভটিয়াঘাটা, সুন্দরবন, বিভিন্ন অঞ্চলে যাই এবং স্যারের সাথে ছবি তুলি। এই মোটামুটি ছবি তোলার একটা গল্প আর কি। ছবি তোলা
জীবন শুরু হলো, মানে ছবি দিয়ে টাকা হয় এরকম। এরপরে তো আমি নির্মাণের জগতে চলে যাই, যে ভিডিওর জগতে, যে আমাকে নির্মাণ করতে হবে, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ। ছবি থেকে ভিডিওর জগতে কিভাবে আসা হলো? ছবি তুলি, আমার ছবি পাবলিশ হচ্ছে, আমার ছবি দেখতেছে মানুষ, আমার ছবি মাঝে মাঝে নাম ছাড়া প্রকাশ হচ্ছে, সবকিছু মিলে মাঝে মাঝে নিজেকে মাঝে মাঝে অভিমান হতো যে আমার ছবি পাবলিশ হয়ে গেল কিছু টাকার বিনিময়ে, এটা আমি কিছু জানতে পারলাম না, আমি জানলাম না, বা আমার নাম আসতেছে না, আমাকে কেউ চিনলো না, আমার ছবি নিয়ে অনেক কিছুই হচ্ছে। আচ্ছা। কিন্তু আরেকটা কাজ এর পরপরই করলাম, খুলনা অঞ্চলের পরিবেশ দূষণে 6টা সেক্টর নিয়ে ফটোগ্রাফি করলাম। এটাও স্যারের কাজ। তার ভিতরে ছিল হাড় শিল্প, গামছা শিল্প, গামছার যে ডাইং হয়, রং, আরও কয়েকটা শিল্প নিয়ে কাজ করেছি, সেইগুলোর ফটোগ্রাফি করেছি। সেটাতেও আমি একটা ভালো টাকা পেয়েছি। ইতিমধ্যে একটা মোটামুটি একটা ভালো ক্যামেরাও কিনে ফেলেছি। এটা সেই সময়ের ক্যামেরা? হ্যাঁ, সেই সময়ের ক্যামেরা, এটা লেন্স আছে। হ্যাঁ, এবং স্যারের সাথে ফটোগ্রাফি করার জন্য একটা ভালো ক্যামেরা লাগে। এবং আমার যে আজকের যে মোবাইল যে নাম্বারটা 01711248295, এটা খুলনা শহরের একটা পুরাতন সিম। মানে ওই সময় খুলনা শহরে আমার কাছে খুব মনে পড়ে, আপনারা সবাই জলিল টাওয়ারের সাথে পরিচিত, জলিল টাওয়ার মার্কেট, যেখানে কম্পিউটার। আমার খুব সিরিয়ালে মনে পড়ে যে জলিল টাওয়ারের মালিক মনির ভাই, চয়ন ভাই, তারা দুই ভাই, তাদের নাম্বার আমার নাম্বার খুব কাছাকাছি, মানে 1-2, মানে তখন 2-1 মানুষের কাছে ফোন। এবং আমি ফকিরহাটে ফোন কিনে নিয়ে আসার পরে মানুষ তাকাচ্ছে আর কি, দেখতেছে, এবং কেউ কান লাগাচ্ছে যে এটা কীভাবে শোনা যায়। এবং তখন 300 টাকার কার্ড দিয়ে 21 মিনিট কথা বলা যায়। আচ্ছা, 300 টাকার কার্ড 21 মিনিট? 21 মিনিট, এবং 21 মিনিট আপনার 20 টাকা করে মিনিট বাইরে যদি আপনি কথা বলেন, কিন্তু 21 দিন পরে মেয়াদ চলে যাবে। মেয়াদ হচ্ছে 21 দিন, 300 টাকা। এবং ইচ্ছা করলে যে কোনো জায়গায় দাঁড়ায় কথা বলা যেত না, একটা উঁচু জায়গায় যেতে হতো। যখন গ্রামের দিকে আসতাম, উঁচু জায়গায়, ঘেরের ভিতরে, ঘেরের পাড়ে, এরা মানে ফাঁকা জায়গায় যে কথা বলতে হতো। এবং এই যে সিমটা, এটাও একরকম মওদুদ স্যারের অবদান। মানে তার সাথে কাজের প্রেক্ষিতেই সে বললো যে না, তোমার তো একটা ফোন দরকার, তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারছো না। মানে ওই সময় আমি ফোন কেনার স্বপ্ন দেখি না, ফোন কেনা সম্ভব না, কিন্তু পরিবেশ, এনভায়রনমেন্ট আমাকে এমন জায়গায় নিছে যে আমার একটা ফোন দরকার, না হলে ওনার সাথে কমিউনিকেট করা যাচ্ছে না। আজকে আমাকে দরকার না, আজকে দরকার, এরকম হতে পারে না। সেই সময় 9,995 টাকা দিয়ে, মানে 10,000-এর থেকে 5 টাকা কমে হচ্ছে কিন্তু সিম এবং ফোনের দাম। এবং সেই ফোনটা এত বড় একটা ফোন, হ্যাঁ, সনি এরিকসন। খুব মজার ব্যাপার আর কি, মানে পুলিশের অর্ডলেস যেমন না, এরকমই আর হাফতাম, একটা অন্যরকম ফিলিংস। হ্যাঁ, অদ্ভুত স্মৃতি আর কি। এগুলো আসলে স্যারের একটা অবদান, এবং স্যারের টাকা দিয়েই ফোন কিনলাম। এরপরে স্যার আমাকে আর একটা কাজ দিল, সুন্দরবনের ক্রাফট কালেক্টরসদের উপরে ডকুমেন্টারি। আচ্ছা, আমি এখন আপনার ফটোগ্রাফি থেকে ভিডিওগ্রাফিতে গেলাম কিভাবে, আপনি এই প্রশ্ন করেছেন। এখন ফটোগ্রাফি করতে করতে স্যারের এই প্রজেক্টে একটা কাজ ছিল, খুলনা অঞ্চলে পরিবেশ দূষণের পরে ডকুমেন্টারিও করতে হবে। যেহেতু আমি এই কাজ করি আর আমার ভিতরে ডকুমেন্টারিও কাজ করে, সেটা আমি বললাম স্যার আমি পারবো। এবং ইতিমধ্যে আমি একটা ভিডিও বানাইছি, যেমন হচ্ছে কি বলে, এই মানে মজা করার জন্য বন্ধু বান্ধব, কফি হাউসের গান, এই সব ভিডিও বানানো শুরু করেছি। বন্ধুরা 7 জন, কেউ রমালয়, কেউ যে কফি হাউসের আড্ডাটা আজ আর নাই। এবং নিউ মার্কেটের গ্রিল হাউস সবচেয়ে পুরনো, সেই গ্রিন হাউসে কফি হাউস বানাইছি, দিয়ে শ্যুট করছি। এরকম পাগলামি তো আছে অসংখ্য। তখন এইটা একটা প্রফেশনাল কাজ, এবং আমার মনে হয় সেই সময় স্যারের কাজটার জন্য আমাকে 20,000 টাকার একটা বাজেট দিছে। এবং আমার তখন ক্যামেরাম্যান, এইটা কাজ করলো হচ্ছে কবির, এবং এডিট করলো মাহফুজ ভাই। এই খুলনা অঞ্চলের পরিবেশ দূষণের পরে প্রথম ডকুমেন্টারি এনজিও, এটা হচ্ছে আমার ভিডিওতে মানে প্রফেশনালি কাজ। এই কাজ করতে যে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে, অনেক কিছু শিখছি, জানছি। তারপরে সুন্দরবনের ক্রাফট কালেক্টরসদের নিয়ে কাজ করলাম, এটাও এনজিওর কাজ, প্রফেশনালি কাজ। আজকের দিনে হয়তো আমাকে যদি কেউ বলে ওই কাজটা যে 20 লাখ টাকা দেবো, তাও আমি হয়তো ওই জায়গায় যাবো না ওই কাজটা, কারণ ওই খুব রিস্কের কাজ ছিল। মানে সুন্দরবনের ডিঙ্গি নৌকাতে করে কাঁকড়া সংগ্রহকারীদের সাথে রাত্রি যাপন করে কাজ করা সো টাফ। আমি আজকের দিনে আমি বানাই নাই। তখন সুন্দরবন তো অবশ্যই এটা তো মানে বিপজ্জনক একটা, এবং ওই যে বলা যায় না, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই, বিবেক কাজ করে নাই। মানে তখন তো আমি প্রচন্ড আবেগ, মানে ফিল্ম মেকিং ছাড়া আমার মাথায় কিছু আসে না, ফটোগ্রাফি ছাড়া আমার মাথায় কিছু আসে না। অসাধারণ স্মৃতি সুন্দরবনে সেই কাঁকড়া সংগ্রহকারীদের। মজার ব্যাপার কি জানেন, আমি ওখানে অনেক কিছু শিখেছি। এমন হচ্ছে তখন আমি ফিশারিজ ডিপার্টমেন্টে গেলাম, তারাই অনেক কিছু বলতে পারেন যে বাংলাদেশে একসময় কত প্রজাতির কাঁকড়া ছিল। আমাদের বাংলাদেশে একসময় 37 প্রজাতির কাঁকড়া ছিল। 37 প্রজাতির?
এবং বিলুপ্ত হতে হতে এখন 7 প্রজাতির কাঁকড়া আছে। এখন আছে কিনা জানি না, তো আমি যখন কাজ করছি 2000 সালে বা 2001 সালে, তখন 7 প্রজাতির কাঁকড়া। তাহলে তো এখন নিশ্চয়ই হয়তো 2-3 প্রজাতি হয়তো সর্বোচ্চ আছে, কারণ একটু কমছে, যেটা কমন আর কি, হাইবো, হামরস এগুলো। কিন্তু আমরা সুন্দরবনে দেখেছি গ্রিন ক্রাব, রেড ক্রাব, স্টোন ক্রাব, হাইমো, হামরো, শিলা কাঁকড়া, এরকম 7 প্রজাতির কাঁকড়া। এগুলো আমার মুখস্থ থেকে গেছে, যদিও 25 বছর আগের ঘটনা, কিন্তু এই কাজগুলো এত মন দিয়ে কাজ করছি, ভোলা যায় না। ওই সময়ের মানে ওই স্মৃতিগুলো আসলে সত্যিকার অর্থে এত মন দিয়ে কাজ করছি, সেটা ভোলার না। এবং এই কাজগুলোর ভিতর দিয়ে না আমার আস্তে আস্তে কেমন জানি সফলতা শুরু হলো। এর পরপরই আমি মনে হলো যে না, এগুলো তো কমার্শিয়ালি কাজ করি, তাহলে নিজে কিছু করি নিজের জন্য। ছোটবেলা থেকে বাবার মুখে SM সুলতানের গল্প শুনতাম। বাবার কাছে সুলতানের গল্প শুনতে শুনতে আমি তার ভক্ত হয়ে যাই। তার জীবনযাপন পদ্ধতি, তার ছবি আঁকার স্টাইল, কৌশল, এগুলো শুনি। তার পশু পাখির প্রতি প্রেম, মাছের প্রতি প্রেম, সুন্দরবনের প্রতি প্রেম, শিশুদের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা, এটা শুনতে শুনতে আমার মনে হলো না, আমি সুলতানকে নিয়ে কাজ করব। তখন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করি, গবেষণা শুরু করি। তখন তো প্রযুক্তি এমন না যে হ্যালো গুগল এইটা লাগবে, গুগলে বললেই গুগল বললো না। তখন একটা এই ফোনই অনেক টাফ, সবার কাছে নাই, হ্যাঁ, 2-1 কাছে। আমার মনে হয় ফকিরহাটে আমার আগে কেউ ফোন কিনে নি। আচ্ছা, আমার মনে হয়, তার কারণ আমি যখন ফোন কিনে আনছি তখন ফকিরহাটে মানুষ দেখতে আসতো। আমার গ্রামের বাড়িতে যখন আমার কাছে মনে হয়। এবং এই নাম্বারটা ওই সেই সময়ের নাম্বার। তা যাই হোক, আমার সুলতানের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। পেপার কাটিং সংগ্রহ করি, সুলতানের কোনো বই পেলে বা পেপারে কিছু আসলেই সেটা সংগ্রহ করি। কারণ তখন প্রযুক্তি এত ভালো না যে ইউটিউবে কি আছে, গুগলে কি আছে, হ্যাঁ, তখন তো এগুলো ছিলই না আসলে আমাদের দেশে। এবং আমাকে তখন কিছু বই আমাকে পড়তে হয়েছে, যেমন হাসনাত আব্দুল হাই সুলতান, শরীফ আশরাফুজ্জামানের কিংবদন্তির ক্যানভাসে SM সুলতান, এরকম কিছু বই পড়ার পরে আমি মোটামুটি 1 বছর ধরে গবেষণা করতে লাগলাম। এবং এই স্টিল ছবিগুলোর স্ক্যান করে করে পেন ড্রাইভে নেওয়া, মানে হার্ড ড্রাইভে রাখা, কারণ অন্য কিছু তো নাই। সুলতান তো মারা গেছে ইতিমধ্যে। নড়াইলে আমি যে শিব মন্দির পাচ্ছি, বা উনি যেখানে থেকেছেন সেটা পাচ্ছি, বা ওনাকে তো পাচ্ছি না। জি। অবশেষে শরীফ আশরাফুজ্জামান, ওনার ছোট ভাই শরীফ আতিকুজ্জামান, BL কলেজের সাবেক প্রিন্সিপাল, ওনার বাবা কবি আব্দুল হাকিম, ওনারা পরিবার ধরেই সংস্কৃতি চর্চা করে। কোনো এক কারণে উনি সুলতানের একটা ইন্টারভিউ নিয়ে রেখেছিলেন, যেমন আজকে আপনি আমার করছেন। ওইটার একটা ক্যাসেট আমি পাই, যদিও সেই ক্যাসেটটা VHS ফরম্যাট ছিল। আমি সেই ক্যাসেট অনেক কষ্ট করে কিছু ফুটেজ ওখান থেকে আমি উদ্ধার করতে পারি, যাতে আমি, যার কারণে আমি লাল মিয়ার ভিতরে সুলতানের একটা ইন্টারভিউ দিতে পেরেছি। আমাদের VHS কার্ড কি আমরা দেখতে পারি? অবশ্যই। এটা হচ্ছে VHS ক্যাসেট। আচ্ছা, এটা একটা সময় মানুষ এটাতে বিয়ে শাদী হতো, মানে ভিডিও বলতে এটা হতো। তারপর অনেকগুলো প্রযুক্তিতে আমি কাজ করেছি, এক এক করে আপনাদেরকে দেখাতে পারবো। এরপরে মোটামুটি এই জগতে প্রবেশ। আর এর ভিতরে আমি হচ্ছে কুয়াকাটার উপর একটা ডকুমেন্টারি করেছিলাম, যেটা আমার প্রথম কাজ বলা যায়, যেটা 21 টিভিতে সম্প্রচার হয়। কিন্তু ওইটা আমি কোনো অর্থ পাইনি, সম্প্রচারটা হয়েছিল, কারণ ওই ফরম্যাটটা ছিল VHS ফরম্যাট। এরপরে ওইটা 21 টিভিতে প্রচার হওয়ার পরে 21 টিভি বন্ধ হয়ে গেল। আমি আমার ডকুমেন্টারি লাল মিয়া নির্মাণ হলো, এবং এটা নিয়ে আমি ATN বাংলায় গেলাম। এবং ATN বাংলায় দীর্ঘ 3-4 দিন অপেক্ষা করার পরে আমার ডকুমেন্টারি দেখানোর সুযোগ হলো। বাট তখন ডক্টর নওজেশ আলী খান স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আপনারা ওনার নাম শুনে থাকবেন। উনি BTVর GM ছিলেন, পরবর্তীতে উনি 21 পদকও পেয়েছেন স্যার। উনি আমার ডকুমেন্টারি দেখে বললো যে এইটার মূল্য আমি তোমাকে দিতে পারবো না, তবে তোমাকে আমি একটা সম্মান দিচ্ছি। উনি 10,000 টাকা দিলেন, এবং উনি 2003 সালের 10ই অক্টোবর সুলতানের প্রয়াণ দিবসে ATN বাংলায় সম্প্রচার করলেন। এই হচ্ছে আমার জীবনে টেলিভিশনে আমার পদার্পণ হলো আর কি। এবং এরপরে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কখনো। যে এরপরে ATN বাংলা আমাকে বললো যে আপনি প্রতি সপ্তাহে আমাদেরকে একটা করে ডকুমেন্টারি দেবেন। এরপরে আমি তৈরি করলাম আমাদের রবীন্দ্রনাথ, PC রায়, আচার্য দেব, মহাকবি মাইকেল মতো সুন্দর। একটার পর একটা কাজ করে গেলাম। এবং ATN বাংলায় ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান দেখি নয়ন মেলিয়া, বাংলার প্রকৃতি, প্রাকৃতি, ঐতিহাসিক নিদর্শন, দর্শনীয় স্থান, বিশ্বকাপে সুন্দরবন, মেলা খেলা, নদী, সমুদ্রের ঢেউ নিয়ে ধারাবাহিক শুরু হলো। এবং সেই সময় আমাকে ATN বাংলা 40,000 টাকা দিতেন। এটা যদিও বলা ঠিক না, তো আমার কাছে মনে হয় যে না, আমি আনন্দ পাই বলে আর কি। কারণ যে ওই সময় আমি 40,000 টাকা ইনকাম করতাম, যখন বাংলাদেশের গভর্নমেন্টের খুব উচ্চপদস্থ
বা ওই লেভেলের লোকের 27,000 টাকা বা 25,000 টাকা ইয়ে ছিল। ভালো লাগে আমার কাছে, আনন্দ পাই, উপভোগ করি। তখন আমার মনে হয়েছিল ধ্যান জ্ঞান সব কিছুই কাজ। হ্যাঁ, যদিও কাজগুলো খুবই শক্ত ছিল, খুবই দুর্বোধ্য ছিল ওই সময়ে কাজ করা। আজকের মতো সুযোগ ছিল না যে গুগল বা ইউটিউব থেকে কিছু সহযোগিতা নেব। দর্শক মণ্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি প্রচার মাধ্যমের সেকাল একালে। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট প্রামাণ্যচিত্র নির্মাতা এবং গবেষক আমিরুল ইসলাম। হ্যাঁ, আমরা গত পর্বে শেষ করেছিলাম ভিএসএস দিয়ে। তো এর পরের প্রযুক্তি আসলে কি, এর পরের প্রজন্মটা যদি বলেন। এবং আমরা জানি যে আপনি আসলে আমাদের বাংলাদেশের যেই ডকুমেন্টারি, এই জগতে আপনি বেশ কিছু কিংবদন্তি কাজ করেছেন। যেমন আপনি লাল মিয়ার উপরে কাজ করেছেন, এস.এম. সুলতানের উপর কাজ করেছেন, পরে আপনি বাংলাদেশের ঋতু বৈচিত্র্য নিয়ে আপনি কাজ করেছেন, বাংলাদেশের বন্য বৈচিত্র্য নিয়ে আপনি কাজ করেছেন। তো আপনার এই যে কাজ, এই কাজের অভিজ্ঞতাটা আমরা একটু শুনবো। পাশাপাশি আমাদের এই যে ক্যামেরার প্রজন্ম চেঞ্জ হলো, তো এইটা বিষয়ে আমি, কারণ আপনি আসলে অনেকগুলো ক্যামেরার প্রজন্ম আপনি দেখে এসেছেন এবং সরাসরি আপনি এগুলো চালনা করেছেন। ধন্যবাদ। এটা আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন হচ্ছে এখন প্রতি মাসেই প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, আপগ্রেড হচ্ছে। আমাদের ওই সময়ে 10 বছর 5 বছরে একটা ক্যামেরা চেঞ্জ হতো। যেমন হচ্ছে আমরা ভিএসএস ক্যামেরায় কাজ শুরু করেছি। এরপরে যখন মনে হলো যে আমরা টেলিভিশনের জন্য ওয়ার্ক করবো, টেলিভিশন এটাকে অ্যালাউ করে না। টেলিভিশনে সেই সময় বেটাকম ইউজ করা হতো। বেটাকম আমার কাছে ছিল, এখন এই মুহূর্তে নাই। এবং বেটাকমের পরেই আসলো হচ্ছে আপনার ডিভি ক্যাম। এবং ডিভি ক্যামটা হচ্ছে এইটা ডিজিটাল ফরম্যাটে, হ্যাঁ, পুরো এটা হচ্ছে এইচডিভি। এবং এইটা হচ্ছে টেলিভিশনের সম্প্রচারযোগ্য ক্যাসেট। এর একটা ক্যাসেটের মূল্য 3,000 টাকা সেই সময়, তৎকালীন 3,000 টাকা, 2,400 টাকা। নেট ডিউরেশন আছে 30 মিনিট, যেটা সেটা 2,200 থেকে 2,400 টাকা। আর এই যে 96 এবং যদি তুমি এইচডিভিতে ধারণ করো তাহলে 96 মিনিট ডিভি, আর যদি তুমি ডিভি ক্যামে ধারণ করো তাহলে 64 মিনিট রেকর্ড করতো। এটা 3,300 টাকা এটা বিক্রি হতো। এবং এটা খুব ব্যয়বহুল ছিল, টেলিভিশনে এই ক্যাসেটে শ্যুট করে এডিট করে আবার এইটাকে নামানো খুবই ব্যয়বহুল ছিল। এবং এটা তো নিঃসন্দেহে সময় সাপেক্ষ ছিল। এখনের মতো তো এত সফটওয়্যার ছিল না বা এতগুলো অ্যাপ ছিল না, অনেক কিছুই। তখন আমরা প্রথমে কাজ করতাম হচ্ছে আমরা প্রিমিয়ারে এবং ইডিএস সফটওয়্যারে। এবং এটা ওই সময় পিসিও কিন্তু খুব যে হাই এন্ড ছিল না। রেন্ডার দিয়ে বসে থাকতে হতো, রাতের পর রাত এডিট করতাম। এত সহজ না। আজকে যেমন মোবাইলে ক্যাট করে এডিট করে আপনি 1 মিনিটের পরে প্রোডাকশন ছেড়ে দিচ্ছে, এত সহজ না। এটা শ্যুট করা হতো, শ্যুট করার পরে এডিট করা হতো। যেমন আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছি, আমি এটিএন বাংলাতে কাজ করেছি, আমি চ্যানেল 1-এ কাজ করেছি, আমি শেষ মোহনা টিভিতে কাজ করেছি। মোহনা টিভির আমি প্রোগ্রাম দেখেছি, সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার ছিলাম, সেখান থেকে একসময় প্রোগ্রামের দায়িত্বে গিয়েছি অনেকগুলো। এছাড়া আমি সার্কিট ডকুমেন্টারি বানানোর জন্য কাজ করেছি, বাইরে গেছি। বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের সাথে এবং সর্বোচ্চ মানুষের সাথে সর্বনিম্ন মানুষের সাথে আমি মেশার সুযোগ হয়েছে এই কাজের সাথে, গণমাধ্যমে কাজ করার সাথে। এই প্রযুক্তি, এবং এই প্রযুক্তির যখন এত দাম ক্যাসেটের, তখনই হুট করে প্রযুক্তি চলে আসলো মিনি ডিভি। আচ্ছা, অর্থাৎ টেলিভিশনে এই ক্যাসেটটা হলে সম্প্রচার করা যাবে। কারণ সবার পক্ষে এই ক্যাসেট কেনা সম্ভব ছিল না, কারণ একটা 3,000 টাকাতে ক্যাসেট কিনে রেকর্ডিং করা সো টাফ। এই ক্যাসেট চলে আসলো। প্রথমে আমরা কিনলাম হচ্ছে 300 টাকা করে, তারপরে আসলো 250 টাকা করে, সর্বশেষ আমরা 150 টাকা করে কিনা, 150 টাকা। এবং এই ক্যাসেটে করার পরে আমাদেরকে প্রিভিউতে জমা দেওয়ার জন্য, প্রিভিউ হবে কম্পিউটারে, প্রিভিউতে জমা দেওয়ার জন্য আমাদেরকে সিডি করতে হতো, সিডি ডিভিডি করতে হতো। এটা আর একটা পদ্ধতি। এবং এই ডিভিডি ফরম্যাটে, এবং অনেক সময় ডিভিডিতে ডাটা করেও আমরা টেলিভিশনে জমা দেবো। এগুলো ডাটা করা, সব এগুলো আমার বিভিন্ন ডকুমেন্ট ডাটা করা, এগুলো তুমি ইচ্ছে করলে নিতে পারো তোমার কাজের জন্য। এখানে আমার সারা বাংলাদেশ আছে। আমি বাংলাদেশ 3বার ট্যুর করেছি এবং বাংলার প্রকৃতি আমি তো বললাম আগে, আমি এগুলো নিয়ে কাজ করেছি। এটিএন বাংলায় করতাম দেখি নয়ন মিলিয়া, এটা করেছি 64 পর্ব।
বাংলাদেশ টেলিভিশনে অগণিত, অপরূপ বাংলাদেশ, এটা যারা ওই সময়ের ছিল তারা দেখে নাই এমন কেউ নাই। চ্যানেল ওয়ানে করতাম এই আমার দেশ, একই সাবজেক্ট, একই বিষয়। মোহনা টিভিতে করেছি বাংলার প্রতিচ্ছবি, মোহনা টিভির স্লোগানই ছিল বাংলার প্রতিচ্ছবি। এই বিষয় নিয়ে এছাড়াও আলাদা আলাদা কিছু টেলিভিশনে মাঝে মাঝে প্রোগ্রাম দিয়েছি, মাই টিভিতে দিয়েছি, যারা যারা আমার কাছ থেকে নিয়েছে। আর ভিজুয়াল জগতে আর একটা জায়গা যেটা আমার জীবনে সূর্য, এনজিও বা উন্নয়ন প্রতিষ্ঠানের ডকুমেন্টারিগুলো আমি নিয়মিত এখনও করি। এবং সর্বশেষ রেজওয়ানা আহসান, এখনকার উপদেষ্টা আপার, উনি তো পরিবেশ নিয়ে কাজ করেন, ওনার একটা ডকুমেন্টারি আপনারা হয়তো জানেন, পশুর নদীর বালি খনন করে যেখানে প্রচুর তরমুজ হয় সেখানে ফেলানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। উনি সেটা প্রতিবাদ করেছে এবং ওই অঞ্চলের মানুষদেরকে নিয়ে ওখানে প্রতিবাদ করে করা হয় এবং আমার সুযোগ হয় ওই ডকুমেন্টারিটা নির্মাণের জন্য। আমি অনেক খোঁজাখুঁজি করছি ডকুমেন্টারির নাম কি দেবো। তা আমি যখন ইন্টারভিউ করছি ওখানের কৃষকদের এবং খেটে খাওয়া মানুষদের, তো একজন বলল যে নদীর জীবন রক্ষা করতে কৃষকের জীবন তো বিপন্ন করা যায় না। আমার মাথায় ক্লিক করলো। তখন আমি ডকুমেন্টারির নাম দিলাম নদীর জীবন বাঁচাতে কৃষকের জীবন বিপন্ন। এবং সেই ডকুমেন্টারি ঢাকা প্রেস ক্লাবে দেখানো হলো, প্লাস অনেক জায়গায়, আপা সম্ভবত বাইরেও বিভিন্ন জায়গায় দেখি। অবশেষে কিন্তু আমরা এটাকে রুখতে পেরেছি মোংলাতে, পশুর নদীর বালি। এবং আপনি জানেন প্রচুর তরমুজ হয় ওই অঞ্চলে, ওই অঞ্চলের মানুষ সারা বছর তরমুজ বিক্রি করে অর্থ সঞ্চয় করে, সেটাতে বাকি সময় চলে, কারণ তারা তো সুন্দরবনের উপরে নির্ভরশীল। এটা একদম শেষের গল্প, আর এর ভিতরে হিউজ গল্প। এটা যদি আপনাকে বলি, আমি মাঝে মাঝে বলি আমার অনেক কিছু বলার আছে, বলা হয়, বলতে চাই। অনেকের সান্নিধ্য পেয়েছি, যেমন আপনি বললেন আমি SM সুলতানের পরে ডকুমেন্টারি করেছি। লাল মিয়া নাম দিয়েছি কারণ লাল মিয়া নাম তার বাবার রাখা নাম, মায়ের দেয়া নাম, যেটা তার মানুষ জানে না। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতান, এত বড় চিত্রশিল্পী, কিংবদন্তির মানুষ, এত বড় ভিশনারি, স্বপ্নবাজ মানুষ, তাকে মানুষের জানা উচিত। আমার মনে হয় তাকে না দেখলে আমি স্বপ্ন দেখতে পারতাম না, তাকে না হলে মনে হয় আমার শিল্প হতো না। এবং আমি তাকে ধারণ করি আমার ভিতরে। সে কারণ সে বলেছে যে শিশু প্রকৃতির ছবি আঁকে, তার বাবা মার ছবি আঁকে, সেই শিশু কখনো অপরাধ করতে পারে না, অন্যায় করতে পারে না। আমাদের শিল্পকলা বিদ্যা চর্চা অবশ্যই বদলাতে হবে, না হলে এ আশা আমরা কি করে করি যে শিল্পকলা বিদ্যা চর্চায় মানুষের চরিত্র গঠন হয়। আর আমি জানি যে আপনি আরেকটা কিংবদন্তি কাজ করেছেন, সেটা হচ্ছে যে আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের উপরে একটা কাজ করেছেন। এটা আমার সৌভাগ্য আর কি। এটার একটা বড় গল্প আছে। যেমন হচ্ছে আমি লাল মিয়া করার পরে আমি রবীন্দ্রনাথের পূর্বপুরুষ এর বসত বাড়ি, পিঠাভোগ সহ বাংলাদেশের রবীন্দ্রনাথের যতগুলো স্থাপত্য আছে বা রবীন্দ্রনাথের যতগুলো স্মৃতি বিচরিত জায়গা আছে সব নিয়ে আমি কাজ করেছি এবং ওইটার নাম হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ। এটা অনেক, আমি জানি না, মানুষ বলে অনেক বড় মাপের একটা ডকুমেন্টারি এবং এটার জন্য আমি দুটো অ্যাওয়ার্ড পেয়েছি রবীন্দ্রনাথের। এবং সর্বশেষ তো আপনারা জানেন আমি শিল্পকলা পদক পেয়েছি, সম্মাননা পেয়েছি। যেটা হচ্ছে আমার বন্ধুরা আমাকে বলতো যে তুই তো সব মরা মানুষ নিয়ে কাজ করিস, জীবন্ত কিংবদন্তি নিয়ে তুই কোনো কাজ করলি না। হ্যাঁ, আর ওই বলে যে ওই আমার বলতো যে তুই তো ওই যে বাগান টাগান তুলে বেড়াস আর কি, বন্ধু বান্ধব যেটা বলে আর কি, আপনাদের বন্ধু আছে না এরকম। আমার মনে খুব ইচ্ছা যে একটা জীবন্ত কিংবদন্তি আমি কোথায় পাবো, জীবন্ত কিংবদন্তি নিয়ে আমি কাজ করব। অনেক চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ আমার এক বন্ধু, ওর বাড়ি সিলেট, NN আকাশ, আপনারা হয়তো চিনবেন, ও ভালো ক্যামেরাম্যান, মোটামুটি একটা সময় জনপ্রিয় ক্যামেরাম্যান ছিল। ও আমাকে বললো যে দোস্ত তুই তো অনেক কাজ করেছিস, তুই বাউল শাহ আব্দুল করিমকে নিয়ে কাজ কর। আমি তখন বাউল শাহ আব্দুল করিম চিনি না, কিন্তু আমি তার গানের সাথে পরিচিত। আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাই না, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে। ওনার গানগুলো সত্যিকার অর্থে আমি যদি বলতে চাই, এটা মানে গ্রাম বাংলা চিত্র। আপনি যদি ওই গানগুলো শুনেন, আপনি কোন জগৎ হারায় যাবেন আপনি টের পাবেন। আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছিল না। আমি তো গান শুনেছি, আমি তো তার ভিতরে হারিয়েছি বলেই আমি তার কাছে গিয়েছি। তা আমার খুব হলো, তখন আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করি। এটা 2007 সালের ঘটনা। বাংলাদেশ টেলিভিশন আমি ছাড়বো এমন একটা সময়। আমার একটা বিষয় হচ্ছে আমি অনেকগুলো টেলিভিশনে কাজ করেছি। আমি আমি 22টা স্টেশন বা টেলিভিশন বলেন আর বিভিন্ন জায়গায় 22টা জায়গায় চাকরি নিয়েছি, চাকরি ছেড়েছি। সবচেয়ে বেশি সময় মোহনা টেলিভিশনে ছিলাম। আমি ছুটে চলে গেলাম সিলেটে জিন্দাবাজার দেখি আমার জন্য সিলেটের মানুষ আমাকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে, যেহেতু আমি বাউল শাহ আব্দুল করিমের পরে কাজ করব। এবং সিলেটে যারা শিল্পী, কলাকুশলী, সব NN আকাশের দেখলাম ভক্ত, তারা
রাতে আমরা আড্ডা হলো জিন্দাবাজার, ভোরে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলাম এবং ওখানে একটা মোরগ পোলাও পাওয়া যায় স্পেশালি, সেটা সকালের নাস্তা। আমি বললাম সকালে তো আমি পোলাও খাবো না, কিন্তু বললো না এইটা এখানে স্পেশালি খেতে হবে। খেয়ে আমরা মোটামুটি, তবে সিলেটের রান্না আমার ভালো লাগে না, এই জঘন্য রান্না। বন্ধু তুমি রাগ হয়েও না যদি তুমি এটা দেখো, কারণ হচ্ছে ওদের রান্না আমার পছন্দ হয়নি, মানে আমাদের খুলনা অঞ্চলের রান্নার কাছে এটা কোনো রান্না না। সত্যিকার অর্থে আমাদের খুলনা অঞ্চলের যে স্বাদ, বিশেষ করে চুই ঝাল দিয়ে গরুর মাংস এবং অন্যান্য যে খাবারের স্বাদ, এটা অতুলনীয়। অবশ্যই সিলেটকে আমি শ্রদ্ধা করি, তারা প্রচন্ড ভালোবাসে মানুষকে, প্রচন্ড সম্মান করছে আমাকে অতিথি হিসাবে। এবং আমি সিলেটে নামার পরে আমাকে 1 টাকা আর খরচ হয়নি আমার, ফেরার সময় আমার টিকিটটা কাটাবো আগ পর্যন্ত। অবশেষে আমার বন্ধু আমাকে নিয়ে সুনামগঞ্জে যাওয়ার পরেও আমাদের যেতে হলো উজানদল গ্রামে। সুনামগঞ্জ থেকে আমাদের বোট ভাড়া করে ওনার বাড়িতে, আপনি যদি আমার ডকুমেন্টারি কুলহারা কলঙ্কিনী দেখেন আমরা নৌকায় যাচ্ছি। অবশেষে বাউলের বাড়ি পৌঁছালাম এবং শাহ আব্দুল করিম তখন ঘুমাচ্ছেন। আমি যখন গেলাম, তার ছেলে শানুর জালাল বলল মেহমান আসছে, তোমার সাথে দেখা করবে। এবং দেখলাম একটা দেবদূত মার্কা মানুষ, সেরকম টল ফিগার, সে ঘুমিয়ে আছে। তার গান অনেক দিন ধরে শুনেছি, তাকে চিনি না, তার সাথে দেখা হলো। আমাকে বলল কিছু খাওয়াতে পারলাম না, সেবা করতে পারলাম না, আবার আসিও কাল নির্কুলে আমায় যদি মনে পড়ে। এটা আমার জীবনে একটা সৌভাগ্য বলেন, যে আমি তার সাথে মিশেছি, আমি তার সান্নিধ্য পেয়েছি, আমি তার ফুটেজ ধারণ করেছি, তার ডকুমেন্টারি আমাকে অনেক বড় জায়গায় নিয়েছে। মানে সাহিত্যিক বেদুইন সামাদের সাথেও মেশার সৌভাগ্য হয়েছে। তো উনি আমাকে বলেছেন বড় মানুষের সংস্পর্শে মানুষ বড় হয়। আমার কাছে মনে হয়েছে না আমি একটা সঠিক লোকের সন্ধান পেয়েছিলাম। ওনাকে আমি প্রশ্ন করেছি কি পেলেন এর মধ্য দিয়ে, উনি বলেছে যা পাওয়ার আমি পেয়েছি, আপনাকে দেখাইতেও পারতাম না, দিতেও পারতাম না, সিলেটি ভাষায়। আমাকে বলল যে গানে মেলে প্রাণের সন্ধান, সে গান গাওয়া হইল না আমার, আমি গান গাইতে পারি না। তার মতো মানুষ, সে বলতেছে আমি গান গাইতে পারি না, যে পৃথিবী জয় করে আসছে। আর তার গান, তার লিখনী, তার গান গেয়ে এরা বলে আমি শিল্পী অমুক বলছি, শিল্পী তমুক বলছি। দেখ, আমি সবাইকে শ্রদ্ধা করি। তিনি বলছেন যে আমি গানে কিছুই জানি না। তিনি বলছেন যে গানে মেলে প্রাণের সন্ধান, সে গান গাওয়া হইল না আমার, আমি গান গাইতে পারি না। আহার কি দরদের কথা। হ্যাঁ, আমাকে বলছে যে যদি, আমি বললাম যে আপনার গান যে অন্যরা গাচ্ছে, আপনার কোনো, বলে যদি কেউ গায় তাহলে জানি সঠিক সুরে সঠিক কথায় গায়, এতে আমার কোনো আপত্তি নেই, এটা আমার মনের খোরাক, এটা খাইয়ে আমি বেঁচে থাকি। সরকার তাকে 2100 পদক দিয়েছে, স্বাধীনতা পদক দিয়েছে, অনেক সম্মান পেয়েছে। কিন্তু তিনি কালনিরকুল ছেড়ে আসেননি, ওখানেই থেকেছেন। লন্ডনে গিয়েছেন, তিনি লন্ডন থেকে যখন ফিরে এসছেন তিনি বাংলাদেশ বেতারে কাজ করেছেন। রেডিওর একটা চেক ভাঙাতে গিয়ে তিনি ব্যাংকে যেয়ে তাকে হয়রানি হতে হয়েছে। তখন সে বলেছে আমার গায়ের জামা ছেঁড়া তো কি হয়েছে, আমি তো এই দেশের নাগরিক না। হ্যাঁ, সে কাকমারি সম্মেলনে রমেশ শীলের সাথে গান করেছেন। মাওলানা ভাসানী তার গান শুনে তাকে 1101 টাকা দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর সান্নিধ্যে গিয়েছেন। অনেক গুণী মানুষ, আমি তার শেষ সময় তার সাথে মিশতে পেরেছি। আমার খুব ইচ্ছা ছিল যে এই মানুষটা ডকুমেন্টারিটা সে নিজ হাতে প্রিমিয়ার সাথে ফিতে কেটে উদ্বোধন করবে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার যেদিন এডিট শেষ হয় উনি সেদিন পৃথিবী ছেড়ে চলে যায়। এবং খুলনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কাছে আমি কৃতজ্ঞ যে তারা ওই রমজান মাসেই আমার ডকুমেন্টারি শো করে ওনার স্মরণে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে, কিন্তু সেখানে কবি আসতে পারে নাই, কবি ছিল না। উনি আসলে এখন ওনার যে গান, এই গানগুলোর মাঝে, আমাদের গানগুলোর মাঝেই বেঁচে আছেন। এবং আসলে সত্যিকার অর্থে ওনাকে যখন মনে পড়ে, ওনার গানগুলো যদি আমরা শুনি, মানে ওনার সেই চিন্তা জগতে, ওনার জগতে আমরা হারায় যেতে পারি। ওনার গান তো পৃথিবী যতদিন রবে, পৃথিবীর প্রকৃতি যতদিন থাকবে, ওনার গান থাকবে, উনি থাকবেন, অসাধারণ। অমর হয়ে গেছেন উনি আসলে। ওনার যে কাজকর্ম, এটা অসাধারণ, মানে বলার ভাষা নাই সত্যি। মানে গানে কতটা দরদ দেয়া যায় উনি দেখায় দিয়েছেন। আপনি চিন্তা করেন, বন্দে মায়া লাগাইছে, কি অসাধারণ কথা, প্রীতি শিখাইছে। হ্যাঁ, উনি শেষ সময় এসে লিখলেন চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আমার আগের বাহাদুরি গেল কই, চোখে দেখতে পারি না, চশমা নেই, মানে এইভাবে আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না, মানে নিজের জীবন দিয়ে তিনি গান লিখেছেন। এর বাইরে তিনি লেখেননি। জীবন তার জীবনী গান, জীবনী তার। তো দুর্ভাগ্য, আমাদের তরুণ প্রজন্ম আসলে এখন বাউল শাহ আব্দুল করিমকে চেনে না ওইভাবে, কিংবা শিল্পী SM সুলতানকে ওইভাবে স্মরণ করে না, যেটা আমাদেরই দুর্ভাগ্য বলতে হয়, কারণ আমরা আসলে ওনাদেরকে ওইভাবে ধারণ করতে পারিনি।
এবং আমি ব্যক্তিগতভাবে এখন আপনার মুখ থেকে ওনার কথাগুলো শুনে আমি প্রচন্ড মানে ভিতরে ফাঁকা ফিল করছি যে ওনার সান্নিধ্যে আমি আর কখনোই যেতে পারবো না ওই গানগুলোর মাধ্যমে ছাড়া। তো আসলে অসাধারণ গানের জন্মদাতা তিনি, অসংখ্য গান লিখেছেন। তার 1500 গানের পাণ্ডুলিপি আমার কাছে আছেন। উনি আমাকে নিজ হাতে উপহার দিয়েছিলেন, বলেছিলেন যদি কেউ সঠিক সুরে গায়, সঠিক কথায় সঠিক সুরে, তুমি শুধু তাকেই দিও, অন্যথায় না। যদিও অনেক শিল্পী রিমেক করার ফলে তার প্রচারটা ভালো হয়েছে, কিন্তু সে চায়নি যে তার গান কখনো অন্য সুরে গাওয়া হোক, শুধু তার সুরেই করা হোক। এবং তিনি এমন একজন মানুষ যিনি তার স্ত্রীকে মুর্শিদ জ্ঞান করেছে। দীর্ঘ বাউল জীবনে দিনের পর দিন ঘর বাড়ি ছেড়ে ঘুরে বেরিয়েছে। পুরা কপাল, এমন বউকে সে ধরে রাখতে পারেনি, তাই ঘরের সামনে উঠাই নাই, তাকে সমাহিত করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আজকে তার কথা শুনছেন আর কি, আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনার কাছেও কৃতজ্ঞ অনেক, কারণ এখন কেউ আর শুনতে চায় না বাউল শাহ আব্দুল করিমের কথা। ওই যে মানে ওনার গানের কথাই বলতে হয় যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, হ্যাঁ, বর্ষা যখন হইতো গাজির গান আসতো, রঙে ঢঙে আনন্দ পাইতাম। এই যে কত আমরা আসলে এখন বর্তমান প্রজন্ম মানে এতটা ব্যস্ত হয়ে গেছি, আমরা শুধুমাত্র এই পর্দার জগতে আমরা এতটা ব্যস্ত যে আমরা আসলে এই শিল্পীদের ভুলে গিয়েছি এবং ওনাদের আসলে সেই স্মরণ করার সময়টুকু আমাদের হাতে থাকে না, যেটা আমাদের দুর্ভাগ্য স্বীকার করে নিতে হয়। এটা আসলে বাউল শাহ আব্দুল করিমের ডকুমেন্টারিতে আমার সাথে যিনি সহযোগিতা করেছেন ডক্টর মৃদুল কান্তি চক্রবর্তী স্যারকে স্মরণ করি। স্যার আমাদের মাঝে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড ড্রামার প্রধান ছিলেন। স্যার আমাকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন, অসম্ভবভাবে আমাকে সহযোগিতা করেছেন। এবং আপনারা কুলহারা কলঙ্কিনী দেখলে দেখবেন ওর ভিতরে স্যারের কথোপকথন আছে, স্যারের গান আছে। এভাবেই আসলে কাজ করে যাচ্ছি। এখন মাঝে মাঝে মনে হয় যে কাজ হয়তো আমাকে দিয়ে আর হবে না, সেই ধরনের উৎস পাচ্ছি না, সেই ধরনের সুযোগ পাচ্ছি না, বা সেই ধরনের পার্সন পাচ্ছি না। কাজ করে যেতে হবে, কাজ এই প্রজন্মের জন্য কাজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ততম সময়ের মাঝে আমাদের বাউল শাহ আব্দুল করিমকে মনে করিয়ে দিলেন এবং আপনার মাধ্যমে সত্যিকার অর্থে আমার মনে হচ্ছিল যেন আমি ওনাকে সামনে দেখছি এবং ওই দিনের যেই প্রতিবেদন ধারণের সময় যে ঘটনা, ওগুলো বোধহয় আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার মতো অধমের কাছ থেকে এইসব কথা শুনেছেন এবং এই প্রজন্মের কাছে হয়তো জানি না কতটুকু ভালো লাগবে, এই প্রজন্মর কাছে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে, এবং এই প্রজন্মকে শিকড়ের সন্ধানে যেতে হবে। শিকড় যদি কেউ, গাছ যেমন শিকড় ছাড়া বাঁচে না, আপনি খেয়াল করেন, শিকড় ছাড়া কিন্তু গাছ পড়ে যাবে। তাই আমাদেরকে বাউল শাহ আব্দুল করিমকে ধারণ করতে হবে, এস.এম. সুলতানকে ধারণ করতে হবে, আমাদের রবীন্দ্রনাথকে ধারণ করতে হবে। আমি রবীন্দ্রনাথকে বলি একাই একটা যুগ, যুগে যুগে যে সকল মহামানব সংশয়ের মেঘের মধ্যে সত্যের আলো বিকীর্ণ করিয়া গিয়াছেন, আমাদের রবীন্দ্রনাথ তাদের একজন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আগের বাহাদুরি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি এখন গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে বাবি চশমা লই, মাথায় চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমেছে, মনে বাবি চশমা লই, মন চলে না রং তামাশায়, আলস্য এসেছে দেখায়, মন চলে না রং তামাশায়,
কথা বলতে ভুল করে যায় মধ্যে মধ্যে আটক হই আগের বাহাদুরি এখন গেল কই কথা বলতে ভুল করে যায় মধ্যে মধ্যে আটক হই আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বী বলে কবের জনম গেলবি বলে এখন সেই ভাবনায় রই চলিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বী বলে কবের জনম গেলবি বলে এখন সেই ভাবনায় রই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না নাচে না রঙের বারোই আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল কই ছেলেবেলা ভালো ছিলাম বড় হয়ে গায়ে ছিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিই হই ছেলেবেলা ভালো ছিলাম বড় হয়ে গায়ে ছিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিই হই জবাবটা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে জবাবটা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন সামনে আছে একেবারে করবে সই আগের বাহাদুরি এখন গেল কই এমন একদিন সামনে আছে একেবারে করবে সই আগের বাহাদুরি বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবসর আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি